গল্প প্রণয়ের সুর সিজন ২ সূচনা পর্ব লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। আপনার স্বামী নিখিল মেহমদ চৌধুরী দ্বিতীয় বিবাহ করেছে মিস নেহা। কথাটার শ্রবণ হওয়ার মুহূর্তে নেহার হাত থেকে পানির গ্লাসটা নিচে পড়ে ধপ করে ভেঙে গেল। কাপা কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, কি বললেন আপনি? ফোন কলের অপর প্রান্তের ব্যক্তি বনিতা সারাই বলল, আমি আপনার শুভাকাঙ্ক্ষী নেহা, এমপি নিখিল মেহমদ চৌধুরী আজই তার মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে নিজের আংটি বদলের পর্ব সারবেন। নেহা ধীরকণ্ঠে বলল, আমি আপনার কথা কেন বিশ্বাস করব? কে আপনি? আমি কে তা না জানলেও চলবে। আমার কথার সত্যতা কতটুকু তা জানতে নিজের মামা শ্বশুরের বাড়িতে চলে আসুন। ফোনটা নিজস্ব শব্দে কেটে গেল। নেহা একানোঠায় দাঁড়িয়ে নিখিল কী করে অন্য একটা মেয়েকে বিয়ে করার কথা ভাবল? তার কি একটাবারও মনে পড়েনি তার নেহার কথা? সে কি বেমালুম ভুলে গেছে সে একটা সময় নেহা নামক মেয়েটাকে ভালোবাসে বিয়ে করেছিল? নাকি তৃতীয় ব্যক্তির আগমনে সব সম্পর্কই ফিকে পড়ে যায়? চোখ বন্ধ করে শ্বাস নিল নেহা। যে মানুষটা অন্যের কথায় তাকে ছেড়ে দিতে পারে, তাকে অবিশ্বাস করতে পারে, সে ব্যক্তিটা অন্য কারো হতেও পারে। এতটা কষ্ট হচ্ছে কেন নেহার? 5টা বছরও কি কম নিজেকে শক্ত করার জন্য? অতীত নাকি স্মৃতি, নাকি কোনো জ্বলন্ত লাভা যা কখন নিভবে তা কেউ জানে না। তাহমিদা বেগম মেয়ের ঘরে আসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে রে মা? নেহা নিজেকে সামলাতে পারল না। মায়ের থেকে কি করে লুকাবে সে, যে মানুষটা তার জন্য পরিবার ছেড়ে দিয়েছে? মায়ের দায়িত্ব রক্ষা করতে গিয়ে স্বামী ত্যাগ করেছে নিজের সংসার, সব কিছুর মায়া কমিয়ে নিজের সন্তানের কথা ভেবেছে। সে মায়ের ঋণ কি কখনো শোধ করা যাবে? নেহার কান্নায় পাশের রুম থেকে ছুটে আসলো রাহা। বোনকে কান্না করতে দেখে মেয়েটার চোখেও জল আসলো। 5 বছর আগে রাহার বয়সের কতটুকু? পরিবারের মানুষগুলো কি করে তার বোনের বিরুদ্ধে গেল? নিজের বাবাও বলল, মানিয়ে নাও। আজ রাহাও দুনিয়া চিনতে শিখে গেছে। পুরুষ নামক মানুষগুলোর প্রতি একরাশ ঘৃণা জমেছে মনের কোণে। যে নিখিল ভাইকে প্রচুর পরিমাণ সম্মান করত, আজ তার জন্য সম্মান হয়তো তলানিতেও নেই। ওই একটা পুরুষের জন্য 2টি প্রাণ, 2টি আত্মা রোজ কেঁদেছে। তার বোনের চোখ থেকে ঝরা প্রতিটি অশ্রুকণার দাম ওই নিখিলকে দিতে হবে। নেহা ডুকরে কেঁদে বলে উঠল, নিখিল আবার বিয়ে করছে মা। আমার কথাটা মেনে নিতে কেন এত কষ্ট হচ্ছে বলতে পারো? যে মানুষটা এত সহজে আমাকে ভুলে গেছে, তাকে কেন ভুলতে পারছি না আমি? তাহমিদা বেগম ধমক দিয়ে উঠল, শক্ত কণ্ঠে বলে উঠল, এক চল লাগাবো নেহা। কাঁদলে আমাকে আর মা ডাকবি না। 5 বছর দূরে তো কম কাঁদলি না। এবার কাদার পালা ওদের, যারা তোকে কষ্ট দিয়েছে। আমার নেহা আজ অনেক শক্ত। আমি তৈরি করেছি আমার মেয়েকে নতুন রূপে। কেউ চাইলেই ভেঙে গুঁড়িয়ে দিতে পারবে না, আঘাত করে বেঁচে যেতে পারবে না। বল মা, পারবি না? মায়ের সম্মান ফিরিয়ে দিতে, নিজেকে সম্মানিত করতে? নেহা চোখ মুছে নিল, আমাকে তো পারতে হবেই মা। আমি যাব মা, নিশ্চয়ই যাব। নিখিল মেহমদ চৌধুরী যে এখন আমাকে খুব প্রয়োজন। নামমাত্র সম্পর্কটা ইতি টানার সময় হয়েছে হয়তো। তাহমিদা বেগম চুপ রইলেন। মেয়ের মাথাটা বুকের সাথে চেপে ধরে বললেন, বিজয়ী হয়ে ফিরো।
তোমার পথ সহজ হোক, দোয়া করি সত্যের জয় হোক। রাহা তেজবেড়া কণ্ঠে বলল, আমিও বাড়ির কাউকে ক্ষমা করব না, কখনোই না। তাহমিদা বেগম বলল, ভার্সিটিতে ভর্তি হতে হবে তো নাকি? বিদেশ থেকে ফিরে এসেছি আমরা, সপ্তাহখানেক হলো এখানেই তো থাকবো। এখন থেকে ভালো দেখে একটা ভার্সিটিতে ভর্তি হতে হবে এখন। রাহা কাচুমাচু হয়ে বলল, মা, প্রাইভেটে ভর্তি হতে অনেক খরচ। নেহা একটা মারল রাহার মাথায়, কান চেপে ধরে বলল, এই যে মা আর আমি এত কষ্ট করেছি কার জন্য বল? এখন আল্লাহর রহমতে কম নেই আমাদের। চল আমার সাথে আজই তোকে ভর্তি করিয়ে আমি যাব আইরিনাপুর বিয়েতে। না গেলে হয় না? না হয় না। তোকে কিন্তু গুরু দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমার কলিজার খেয়াল রাখবি। লোকে তো ঠিকই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। রাহা, নেহা, তাহমিদা তিনজনই একত্রে হেসে উঠল। সেতারা বেগম বেশ চিন্তিত ভঙ্গিতে বসে, এক পাশে জেরিন, বৃষ্টি, অন্য পাশে নিজুম, নিশাত, রুহান বসে। নিজুম তাড়া দিয়ে বলল, ওফ দিদিয়া, বলবে নাকি? যাব তোমাদের এই সিরিয়াস ভাব দেখে আমার কিন্তু মেজাজটা খারাপ হচ্ছে। রুহান বলে উঠল, তুমি কোনো কথা কাঁথা বালিশ ছিঁড়ে যাবে শুনি বাপু, অফিসে গিয়ে তো শুধু মাসি তারাও। জেরিন বলে উঠল, রায়না তুই চুপ থাক। বৃষ্টির বাচ্চা, তুই যে নেহাকে ফোন করেছিস, যদি জানতে পারে না এসব কাজ আমাদের, ওই মেয়ে যা বিচ্ছু, সব কাটার কথা ফাটাবে। শীষ বাজাতে বাজাতে দরজা দিয়ে ঢুকলো সাব্বির, এসে বলল জেরিনের পাশে, ঠেস মেরে বলল, এই যে বুড়ির নাতি নাতনিরা আমাকে রেখেই সলা পরামর্শ সেরে ফেলেছ দেখছি। জেরিন বিরক্তি নিয়ে বলল, তুই আবার কোন ক্ষেতের মোলা? সবচেয়ে বড় কথা, তুই আমার বোনের বিয়েতে বিনা দাওয়াতে কেমনে আসলি? তুই না শত্রুপক্ষ? বৃষ্টি এবার বলে উঠল, তোমরা থামবে, গুরুত্বপূর্ণ টপিকটাই কথা হচ্ছে না। সেতারা বেগম বলল, ঠিক বলেছিস বোন আমার। নিশাত বলল, আরে আমিও তো আসি নাকি এখানে, কীভাবে ওই ছুটকিটাকে বিদায় করবে ভাব। ভাইয়ের পাশে একদম মানা যাচ্ছে না, নতুন কাকিয়া কি করে এমন করলো ভাবতে পারছি না। নিশাতের মাথায় নিজুম চটি মেরে বলল, ছোটোর মতো থাক। কাকিয়া কি? হ্যাঁ ছোটো মা বল, বেয়াদব। নিশাত কেঁদে উঠল, ফ্যাস ফ্যাস করে বলল, ভাবি আসুক এসব কিছুর শোধ তুলব বলে রাখলাম। নিজম তেতে বলে উঠল, মাইয়া মানুষের নাম নিস না আমার সামনে। ভাইয়ার বিয়ে করা দেখেই পেট ভরে গেছে, আমি আর বিয়ে করব না। গেলাম, আমার কাজ আছে, তোমরা থাকো তোমাদের অকাজ নিয়ে। সাব্বির সহমত পোষণ করে বলল, আমিও বিয়ে করব না নিজুম ভাই, বেরি মানুষ সেই পেন দেয়। এই যে একটা আছে তোমার বোন, আমার চিরশত্রু। রোহন গালে হাত দিয়ে বলল, আমি ভাবছি রাহা বুটকিটা দেখতে এখন কেমন হবে। নিষাদ ভুল ধরার মতো করে বলল, বুটকি না তো, ওটা গুলুমুলু হবে ভাইয়া। সেতারা বেগম এবার ধমক দিয়ে উঠল, তোদের মতো নাতি নাতনি পেয়ে আমি হতাশ, কোনো কাজের না তোরা। ডাকলাম বুদ্ধি দিতে, তোরা নিজেদের ভিতর লেগেছিস কেন? সাব্বির বলল, আমি কিন্তু নেহা বোনের দলে। রোহন ভাব নিয়ে বলল, নিখিল ভাই জানতে পারলে তোমাকে তার দল থেকে ঠোয়া মেরে বের করে দেবে। নিজম বলে উঠল, হোয়াট ইজ ঠোয়া? সেতারা বেগম বলে উঠল, চুপ হারামজাদা, তোরে আমি বিয়ে দিতাম না কইয়া রাখলাম, যা ভাগ তুই, আজ থেকে বাদ। তোর বাপ কি সবে ভর্তি করলো তোরে ইংলিশ মিডিয়াম না কী যেন কয়? নিশাত বলল, দিদিয়া ইংলিশ মিডিয়াম ওই একই হইল, এখন 2 দিনের পোলা, মাতৃভাষা ভুইল্লা গেছে। আইজই মেজো বৌমার কাছে নালিশ করতেছি আমি। নিজম ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, দিদিয়া মাকে কেন টানছো এর মধ্যে?
সাব্বির সবাইকে থামিয়ে দিয়ে বলল, যদি কেউ আমার নামে নিখিল ভাইয়ের কাছে চুগলি না করিস তো একটা বুদ্ধি দিতে পারি। সেতারা বেগম বলল, বলে ফেল ভাই, পরের বার তোর বাপই ইলেকশন জিতব, দোয়াদা দিলাম। জেরিন নাক ফুলিয়ে বলল, তোমার নাতি জানতে পারলে তোমাকে বাড়ি ছাড়া করবে। তুমি শত্রুপক্ষকেও জেতাতে চাও। সাব্বির জেরিন কর মাথায় মেরে বলল, আরে আমার টাকলা বাপ জিতলে শহর ভাঙ্গা পইরা যাইব, তুই চুপ থাক, আমি তো নিখিল ভাইয়ের দলে। বৃষ্টি বলে উঠল, এ ভাই তোমরা কি থামবে? বিয়ের অনুষ্ঠান ডেকে এখানে বসে সব কাহিনী করছে, ওই শিলাকে কেমনে তারা বা ভাবো। সাব্বির বলল, নেহা বোন আসবে, আমি শিওর। নিজুম বলল, আসার পর তো পুরো দুনিয়া উল্টে ফালাইবে। নেহা জাবরণ চণ্ডী, তার উপর ভাইয়া আবার রাগি মরে থাকে, তোমরা সামলাতে পারবে তো? আমি কিন্তু এসবে নাই ভাই। রোহান বলল, ধর্মিয়া ভীতু। সাব্বির বলল, আগে আসুক, পরে খেলা জমবে, রাখো হাতে হাত। আন্টিও তো আমাদের দলে। জেরিন বলে উঠল, আমার মাকেও বশ করে নিয়েছিস শালা মির্জাফর। বৃষ্টি চিন্তিত সুরে বলল, কিন্তু যতটুকু জানতাম নেহা তো দেশের বাইরে আছে। মিহির পেছন থেকে এসে বলল, নেহা দেশে এসেছে 1 সপ্তাহ হয়েছে। জেরিন বলে উঠল, মিহির ভাইয়া নিখিল ভাই জানে? মিহির কিছু সময় চুপ করে থেকে বলল, না। বৃষ্টি থমথমে মুখে বলল, লাস্ট টাস ছেড়ে এখন আবার গোয়েন্দাগিরিও করছে মানুষ। মিহির গম্ভীর কণ্ঠে বলল, জেরিন তোর বোনকে বলে দে আমি লাস্ট টাস নিয়ে থাকি না, ফরেন্সিক ডক্টরদের অন্য কাজও আছে। জেরিন কপাল চাপড়ে বলল, দিদিয়া সব দিকে তো গণ্ডগোল, তুমি একা কোনটা সামলাবে বলো দেখি। সেতারা বেগম হেসে বলল, আগে গোড়াটা ঠিক হোক, বাকি সব এমনিতেই ঠিক হয়ে যাবে। এর মধ্যে মিলি বেগম এসে বলল, আম্মা আপনার নাতিকে দেখছি না যে, নিখিল কোথায়? আজকে তো ওর আর শিলার। সেতারা বেগম বিরক্তি নিয়ে বলল, তুমি এই বাড়ির বউ কেমনে হইছ? ভইলে যাইও না ছোট বৌমা, আমার নাতি বিবাহিত একজন মানুষ, কেন আরও একটা বিয়ে করবে? কিন্তু মা শিলা, নিখিল ভালো বন্ধু। চুপ করো, কীরকম মেয়ে ছেলে তুমি? নিজের খালাতো বোনের মেয়েকে আমার বিবাহিত নাতির সাথে বিয়ে দিতে চাচ্ছ জোর করে? নিখিল কি একবারও বলেছে সে এ বিয়ে করবে? নেহার সম্পর্কে যতটুকু জেনেছি সে তো আপনার নাতিকে ছেড়ে চলে গেছে কোনো না কোনো ছেলের সাথে। সেতারা বেগম হাত তুলে ফেলল, চর মারার জন্য সেই মুহূর্তে হাত ধরে ফেলল নিঝুম। সেতারা বেগম চেঁচিয়ে বলে উঠল, যা যা জানো না তা নিয়ে কথা বলবে না বৌমা। আমার নাতনির সম্পর্কে এরকম বাজে কথা যদি কোনো দিন তুমি নিখিলের সামনে বলো, তোমার জিভ টেনে ছেড়ে ফেলবে। নিজের সীমার মধ্যে থাকো। হামিদা বেগম ছুটে এসে বলল, কি হয়েছে আম্মা? মফিজের কয়ে ডাকো হামিদা, ওর বউ নিয়ে যাতে আমার চোখের সামনে থেকে যায়, না হয় আমি বাড়ি ছাড়ব। কেমন ছেলে পেটে ধরেছিলাম আমি, কোন বংশের মেয়ে বিয়ে করে আনলো এটা? মিলি বেগম মাথা নিচু করে বলল, ভুল হয়ে গেছে আম্মা, আমি তো কিছু জানতাম না। শিলা নিখিলের বন্ধু, তাই ভেবেছি ওর কথাই সত্যি, না জেনে বলাটা ভুল হয়েছে। হামিদা বেগম বলে উঠল, মিলি বোন আমার, যাও না এখন, মেহমান হয়ে এসেছি আমরা এখানে, মানুষজন শুনলে কি ভাববে বলো তো? যাও না, এসব নিয়ে বাড়ি গিয়ে কথা বলবো আমরা। মিলি বেগম চলে গেলেন। সাব্বির হাতে বাতাস করতে করতে বলল, আহ বউটা আমার এভাবে করলে হয়, ওই খসড়ি বেগম জাগিয়া পানি আন। নিঝুম ছুটল অফিসের উদ্দেশ্যে। এসব অনুষ্ঠান তো আসতেই চায়নি, বড়মা জোর করলো, তা না হলে কে আসতো? আইরিনের গায়ে হলুদ শুরু হয়েছে, চারদিকে শোরগোল, বড়রা সব ডালা নিয়ে স্টেজের দিকে ছুটছে। এর মধ্যে গেট থেকে গাড়ির হর্নের শব্দ হলো। সবার না হলেও অনেকের নজরই ওখানে গেল। চৌধুরী বাড়ির বড়রা সবাই সেখানে উপস্থিত, শুধু শহীদুল চৌধুরী নেই।
ছোটরা সব আইরিনের পাশে, তবে তাদের মনোযোগী গাড়ির দিকে। ঝলমলে কালো গাড়িটা থেকে কে বের হবে তা দেখার আগ্রহ সবার মাঝে ছড়ালো। গাড়ির দরজাটা খুলল শব্দ করে। গাড়ির দরজা ঠেলে বের হওয়া ব্যক্তিকে দেখে সবার চোখে বিস্ময়। এও কি হওয়ার ছিল? তাদের সেই ছোট্ট চঞ্চল নেহা আজ কি বড় হয়ে গেল। হামিদা বেগম কেঁদে ফেললেন। কত বড় হয়ে গেছে নাকি এতদিন পর দেখে এত বড় মনে হচ্ছে। নেহার পরনের সাদা রঙা শাড়ি শুভ্র স্নিগ্ধ লাগছে তাকে। চুলগুলো ছেড়ে দেওয়া, এক পাশে লাল টুকটুকে দুটো গোলাপ। মুখে কোনো সাজ নেই মেয়েটার। সুন্দর করে হেঁটে সামনে চলে আসলো। আইরিন স্টেজ ছেড়ে ছুটে এসে নেহাকে সবার প্রথম জড়িয়ে ধরল। মেয়েটা কেঁদে বলে উঠল, তুই এসেছিস নেহা? জানিস আমার বিশ্বাস হচ্ছে না আমার একবার বলাতে তুই আমার বিয়েতে আসবি। নেহা হেসে বলল, বোনের বিয়েতে বোন আসবে না এটা কেমন করে হয়? কাঁদছ কেন বোকা? সাব্বির জেরিনকে খোঁচা মেরে বলল, তোরা কোন গোড়ার ডিম করলি? আইরিনের কথায় আসলো মানে? কিছুই তো বুঝলাম না। জেরিন বলে উঠল, সাইপাস বকিস না তো ভাই, আমি কেমনে কমো, আগে বুঝতে দে বিষয়টা। হামিদা বেগম নেহাকে ধরে বলল, মামুনিকে ভুলে গেছিস বুঝি? একবার মনে পড়েনি আমার কথা? এভাবে চলে যেতে পারলি আমাকে ছেড়ে? নেহা হাসি মুখে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক বেশি মিস করছি মামুনি। শাহ আলম চৌধুরী বলল। আর আমাকে? নেহা চোখে জল কেঁদে ফেলল। সে শাহ আলম চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, তোমাকেও মনে পড়েছে বড় আব্বু? একে একে সবার সাথে কথা হলো নেহার। সেতারা বেগম নাক ফুলিয়ে বলল, সতীন দেখি আমারে ভুইল্লা গেল। নেহা উল্টো ভাব নিয়ে বলল, বুড়িদের মনে রাখিও না আমি। সেতারা বেগম নেহার কান মুচড়ে ধরে বলল, তোর বাপের সাহস আসেনি আমারে বুড়ি কোয়ার? 2 দিনের সেমরি। বৃষ্টি 2 হাত কোমরে গুজে বলল, তুই দেশে আসবি একবারও বললি না আমাকে? জেরিন, নিশাত, সাব্বির, রোহান একসাথে বলে উঠল, তার মানে তোর সাথে নেহার যোগাযোগ ছিল? বৃষ্টি এদিক ওদিক তাকিয়ে ভো দৌড় দিল। মফিজুর চৌধুরী এসে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নেহা? নেহা চোখ পিটপিট করে বলল, মফিজ মিয়া। অনেকদিন পর মফিজ মিয়া বলা শুনে সবাই হেসে উঠল। নেহা চুলগুলো খোপা বাঁধতে বাঁধতেই বলল, তা মফিজ মিয়া বিয়া শাদি করছো নি তুমি, নাকি এখনও সিঙ্গেল? মফিজুর চৌধুরী তেরে এসে বলল, তবে রে বিচ্ছু। নেহা 2 কদম পিছিয়ে গিয়ে বলল, ছোট আব্বু। মফিজুর চৌধুরী কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আব্বা ডাকিস না, ভাইয়ের মাইয়া নিজের বুড়া বুড়া ফিল হয়। তুই আর আমি তো বন্ধু। মিলি বেগম এসে বলল, তোমার কি বয়স হয় নাই? বুড়া তো হইছ। ওই এখানে এসেও মেয়েদের সাথে টাঙ্কি মারছ? সুন্দর মেয়ে দেখছো তো অমনি। মফিজুর চৌধুরীর চুলগুলো পেছন থেকে ঠেলে বলল, বয়স আমার বেশি না। মিলি এখনও কত মেয়ে লাইন মারে জানো তুমি? নেহা হেসে বলল, ছোটো মা। মিলি বেগম থমকে গেলেন। এ বাড়িতে আসার পর এই প্রথম কেউ তাকে মা বলে ডেকেছে। সেতারা বেগম তো তাকে দেখতেই পারে না, তার উপর নাতি নাতনিদেরও না করে দিয়েছে। বাকিদেরকে সুন্দর করে ডাকে আর তাকে। মিলি বেগম অবাক হয়ে তাকিয়ে নেহা জড়িয়ে ধরে বলল, কেমন আছো? তোমার সাথে আমার প্রথম দেখা। ছোট আব্বু তোমার বউ, কিন্তু হ্যাব্বি সুন্দরী। মিলি বেগমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সেতারা বেগম বলল, তোমার বোনের মাইয়ার সতীন। আমারও সতীন নেহা। নেহা হেসে উঠল। মিলি বেগম থমকে গেলেন। নেহার সম্পর্কে তার ধারণাই কি তাহলে ভুল? মেয়েটা কি সত্যি ভীষণ রকম ভালো নাকি খারাপ? নেহার হাসিটা প্রাণ খোলা। মেয়েটা কি সত্যি ভালো আছে? প্রশ্ন পুরো পরিবারের, কিন্তু প্রশ্নটা করার সাহস হলো না কারোর। রং নিয়ে ছুটে আসলো তুহা, এসে ধাক্কা খেল রোহানের সাথে। রোহান সাথে সাথে নাক ছিটকে ফেলল। গা জারা মেরে বলল, সাবির ভাইয়া, তোমার এই বন্তুয়া ওরফে পুয়া মাছ তাকে বাসায় রেখে আসতে পারো না? আমাদের বাড়িতে আসা বন্ধ করলাম, কোনো লাভ হলো না। মহিলা পিছু পিছু এখানে এসেও হাজির। নিশাত, তোর বন্ধুকে সাবধান কর যাতে আমার সাথে ধাক্কা টাক্কা কম খায়।
নেহা এগিয়ে এসে ছো মেরে তুয়ার হাত থেকে থালাটা নিয়ে নিল। একে একে সবাইকে রং লাগিয়ে দিয়ে দৌড়ে পালালো। সবার হাতে রং যাকে পাচ্ছে তাকেই রাঙিয়ে দিচ্ছে বিভিন্ন রঙে। নেহার সাদা শাড়িতে ফুটে উঠেছে সকল প্রকার রং। এর মধ্যে সেখানে আসে শুভ, শৈলী, টয়া, তাদের পেছনে শিলা। টয়কে শিলা জিজ্ঞেস করে, কে এই মেয়ে যে আসা মাত্রই সবার মধ্যমণি হয়ে উঠল? এই অবধি তো বেশ, অনেকেই আমাকে পাত্তা দিচ্ছিল, আজ যেন চিনছেই না। টয় তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুমি চিনো না? সিরিয়াসলি শিলা? শিলা অন্যমনস্ক হয়ে বলল, ওকে এত রঙিন, এত সুন্দর দেখতে আমার কেন যেন সহ্য হচ্ছে না। টয় হেসে বলল, যার জীবনটাই ছাই রঙের রাঙিয়ে দিয়েছো তুমি, তাকে উপরে উপরে রঙিন দেখেও তোমার সহ্য হচ্ছে না শিলা। জানো তো, আহত বাঘকে যেমন আঘাত করা উচিত না, ঠিক তেমনই আহত বাঘিনীর আশেপাশে যাওয়াও শত্রুর জন্য ভীষণ রকম ক্ষতিকারক। গেটের দিকে নজর গেল টয়ার। নিখিল ভাইয়া আসছে। সে কি জানে তার প্রেয়সী আজ এসেছে? সেজেছে 7 রঙে। যে মেয়েটার জন্য টয়ার ভালোবাসাকে পায়ে ঠেলেছে, সেই মেয়েটাকে ছেড়ে কী করে নিখিল ভাই পারল শিলার হতে? টয়া চোখ বন্ধ করে নিল। ভালোবাসা কি গিরগিটির মতো রং পাল্টায়, নাকি মানুষগুলো ভালোবাসার মতো জিনিসটাকে কলুষিত করে? নেহা হাত লাল রঙে আবৃত, পিছনে তাকিয়ে দৌড়াচ্ছে। মেয়েটার সামনে কে আছে সেদিকে খেয়াল নেই। হঠাৎই থমকে গেল মেয়েটার পা। বুঝতে পারল কিছু একটার সাথে জোরে ধাক্কা লেগেছে তার। এই মাঝ উঠোনে পিলার আসলো কোথা থেকে? নেহা পিট পিট করে তাকালো। সামনে থাকা ব্যক্তির দিকে চোখ মেলে চাইল। চোখ জোড়া যেন আটকে গেল। সেই ধূসর রঙা, মনের অধিকারী ভরসা রঙা মানুষটি আজও কতটা সুদর্শন এই পুরুষ। আবারও কি প্রেমে পড়ল নেহা? সে তো আজ অন্য কারো। নেহা চোখ নামিয়ে নিল। মানুষটি একবারের জন্য তাকালো না তার দিকে। তার অস্তিত্ব বুঝতেই পারল না নিখিল। মিহির, ইরফান, সাহিল, রাহাত অবাক হয়ে তাকিয়ে। তাদের সবার ভূত দেখার মতো অবস্থা। সাহিল অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সত্যি তুমি? নিখিল তখন তাকালো এক ঝলক, দেখল নেহাকে। নেহা ততক্ষণ পাশ কাটিয়ে চলে গেল সামনে। তার চোখ বিশ্বাস করতে পারছে না। সে কি বরাবরের মতো কল্পনায় দেখল নাকি মেয়েটা সত্যি এসেছে? নিখিল কথা বলতে ভুলে গেল। শিলা এসে বলল, কিরে নিখিল, সাহিল তোরা কোথায় ছিলি এতক্ষণ? আর এভাবে তবদা খেয়ে গেছিস কেন? মনে হয় ভূত দেখছিস। চল, ভিতরে অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, সাব্বির, নেহা কি? শিলা বলে উঠল, নেহা আসলো তো? তোর কাছে আগে আসতো। যে আসবে না তার কথা কেন এত মনে করিস বলতো? তুই এখানে কেন এসেছিস? তোকে কি কেউ ইনভাইট করেছে? গায়ে পড়ার স্বভাবটা যায়নি এখনো? শিলার মুখটা অপমানে ছোট হলো। নিখিলের মধ্যে আবার বলল, তোর ওই মুখ আবার যদি কোনোদিন নেহার নাম শুনেছি তো বেশি ভালো হবে না। নেহা পেছন থেকে সব শুনল। তাচ্ছিল্যে হাসলো। নেহা মনে মনে বলল, আমার নাম শুনতেও আপনার এত সমস্যা নিখিল? এতটাই ঘৃণা আমার প্রতি? জানেন তো, বড্ড ইচ্ছে হচ্ছে জিজ্ঞেস করতে, কখনো ভালোবেসেছিলেন তো আমাকে? ভার্সিটি থেকে বের হচ্ছিল রাহা, ভুলক্রমে কারো পায়ে লেগে পড়তে নিল। মনে হলো কারো শক্তপোক্ত হাত তার হাত টেনে ধরেছে। রাহা উঠে তাকালো। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ানো একটি যুবক। চোখে কালো সাদা ফ্রেমের চশমা, ফরমাল পোশাক। রাহা নিজের হাতটা এক প্রকার ঝেড়ে সারিয়ে নিল। ব্যাগ থেকে পানির বোতল বের করে হাতটা ধুয়ে ফেলল। সাথে সাথে একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল, এই মেয়ে, এটা কি করলে? রাহা হাত টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল, 4 চোখ দিয়েও কি দেখতে পেলেন না কি করলাম? আমার ধরো অংশটুকু পানি দিয়ে মোছার কারণ ময়লা পরিষ্কার করলাম। তোমার কি মনে হয় আমি নোংরা? পুরুষ মানুষ মানেই নোংরা প্রকৃতির। আই জাস্ট হেট অল অফ ম্যান।
যুবকটি কিছুটা এগিয়ে এসে ধমকের সুরে বলল, তোমার বাবাও পুরুষ মেয়ে। সবার আগে আমি তাকে ঘৃণা করি মিস্টার, আর আমি কি করব না করব তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? হু আর ইউ, রৌফ রিয়াদ? শেখের সাথে লাগতে আসবে না পুচকে। আজের সময় আমার নেই যার তার সাথে লাগি না আমি। এক্সকিউজ মি, আমাকে অ্যাটিটিউড দেখাবে না, একদম পছন্দ নয় আমার। আপনিও রাস্তায় এমন সংসারে দাঁড়িয়ে থাকবেন না, সাহায্য করার নামে মেয়েদের হাত ছুঁয়ে দিবেন না। মুখ সামলে কথা বলো, হাত ছোঁয়াতে এত কিসের সমস্যা তোমার? পুরুষ মানুষ এত কিসের সমস্যা? রৌফ রাহাত হাত মুচড়ে ধরে রাগী কণ্ঠে আবার বলল, তোকে পুরোপুরি ছুঁয়ে দিবে এই পুরুষ, পারলে ঠেকিয়ে দেখাস, চলবে? প্রিয় দর্শক, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।